প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের তাহারাদের দেবীদের ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে তোমাদের যে কোশ্চেন যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর থেকে 12 নম্বর আইটেমটা অর্থাৎ রিয়ারেন্স নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি তোমাদের সাথে আলোচনা করতেছি যে 12 নম্বর কোশ্চেনের যে ধরনটা, রিয়ারেন্সটা, এটা একটা কোশ্চেন কীভাবে থাকে আমরা প্রথম কোশ্চেনটা নিয়ে আলোচনা করতেছি। আমি বোর্ডে তোমাদের কোশ্চেনটা লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের 12 নম্বর যে রিয়ারেন্স আইটেম থাকবে সেই আইটেমটা আমি কোশ্চেনটা লিখলাম। আমি প্রথমে কোশ্চেনটা নিয়ে আলোচনা করি, এটা কী ধরনের থাকবে, আমাদের অ্যান্সারটা কীভাবে উপস্থাপন করতে হবে, এই বিষয়টা আগে আমরা জানব। এখানে বলছে rearrange the words in the appropriate order to make meaningful sentences. rearrange অর্থ হচ্ছে কি এলোমেলো, the word মানে শব্দগুলো in the appropriate order মানে সঠিক নিয়মে to make meaningful sentences মানে এলোমেলো শব্দগুলো সঠিক নিয়মে সাজাও, যাতে করে সেই শব্দগুলো সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি হয় এবং সেটা মিনিংফুল এবং অর্থপূর্ণ একটা বাক্য হয়। আমরা জানি সেন্টেন্সের যে ডেফিনিশনটা আছে ওখানে আমরা পড়েছি যে কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে
যদি কোন অর্থ প্রকাশ করে বা মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এই কথাটা এখানে মূলত বলা হচ্ছে। আমরা শব্দগুলো সাজিয়ে লিখব যাতে করে একটা অর্থ প্রকাশ করে। এখন আমরা আসি এখানে ব্র্যাকেটে একটা আমাদের নির্দেশনা দেওয়া আছে, মেক শিওর ইউ পুট এ ক্যাপিটাল লেটার অ্যাট দ্য বিগিনিং। অর্থাৎ সেন্টেন্সটা যখন আমরা শুরু করব সেই সেন্টেন্সটা শুরুতেই আমরা ক্যাপিটাল লেটারটা অবশ্যই ব্যবহার করব। অর্থাৎ আমরা জানি যে ক্যাপিটাল লেটার ব্যবহারের যে নিয়মটা রয়েছে, আমরা সেখানে 1 নম্বর নিয়মটাতে করেছি যে সেন্টেন্স অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। অর্থাৎ একটি বাক্য সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। অর্থাৎ একটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম যে লেটারটি থাকে এটা অবশ্যই আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। মূলত সেই নিয়মটাই এখানে বলা হয়েছে। এখন আমরা আসি অ্যাট ফুল স্টপ অর কোশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। এটা হলো সেন্টেন্সটি শেষে ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক অথবা যদি এক্সক্লামেটরি সেন্টেন্সের ব্যবস্থা দেখা দেয়, তারপরেও আমি তোমাদের জানার জন্য বলতেছি, যদি বাক্যটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তখন কিন্তু আমাদের ফুল স্টপ বা কোশ্চেন মার্ক দেওয়া যাবে না। তখন আমাদের মনে রাখতে হবে অবশ্যই এক্সক্লামেশন মার্ক দিতে হবে। তাহলে আমরা সেন্টেন্সটা স্ট্রাকচার অনুযায়ী শেষে ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক অথবা এক্সক্লামেশন মার্কের ব্যবহার করব। এখন আমি আসি যে তোমাদের আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন দেখো এই নাম্বার দিলাম আমি is home এখানে এলোমেলো ওয়ার্ড দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে ইজ, এরপরে হোম, তারপরে কিশোরগঞ্জ, এরপরে মাই, এরপরে ডিস্ট্রিক্ট। আমি এখানে সর্বপ্রথম খুঁজে বের করব যে এখানকার সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা। আমরা জানি একটা সেন্টেন্স গঠনের নিয়ম আছে, আমরা সেই নিয়মগুলো আমরা টেন্স যখন পড়েছি সেইখানে কিন্তু আমরা শিখে এসেছি যে 12টা টেন্স আছে, সেই 12টা টেন্সের সেন্টেন্স গঠনের 12টা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাগুলো অনুযায়ী সেন্টেন্সগুলোকে গঠন করতে হয়। আমরা যদি টেন্সের নিয়মটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের জন্য রিয়ালাইজ করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। আমরা জানি টেন্সটা সাধারণত ইংরেজিতে চেনার উপায় 2 জায়গায়, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। আমরা যদি এই 2টি জায়গায় ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে এবং সেই টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা যদি এলোমেলো বাক্যটাকে
সাজাই তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স হবে। তো এখানে দেখি আমাদের সাবজেক্ট আছে মাই হোম ডিস্ট্রিক্ট, এটা হলো আমাদের সাবজেক্ট, আর ভার্বটা আছে এখানে ইজ, আর কোনো একটা ভার্ব নেই, শুধুমাত্র একটা ভার্বে আছে। তো আমরা জানি অ্যাম, ইজ, আর এগুলো হচ্ছে মূলত বি ভার্ব। এগুলো আবার কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় যখন ওই সেন্টেন্সে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকবে না, তখন এই অ্যাম, ইজ, আর এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা জানি এই অ্যাম, ইজ, আর এসব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আমরা যদি এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুসারে করি তাহলে আমরা একটা সঠিক এবং অর্থপূর্ণ সেন্টেন্স গঠন করতে পারবো। তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই সেন্টেন্সটাকে গঠন করব। দেখো সাবজেক্ট হলো মাই হোম ডিস্ট্রিক্ট, এইটা হলো সাবজেক্ট মাই হোম ডিস্ট্রিক্ট। এর পরে লাগবে আমরা ভার্বটা, প্রিন্সিপাল ভার্ব হলে ইজ আছে। এরপরে আমরা লিখব অবজেক্ট, অবজেক্ট হলো কিশোরগঞ্জ। তাহলে মাই হোম ডিস্ট্রিক্ট হলো সাবজেক্ট, ইজ হলো প্রিন্সিপাল ভার্ব, এরপরে কিশোরগঞ্জ হচ্ছে অবজেক্ট। যেহেতু সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে আমরা শেষে ফুল স্টপ ব্যবহার করলাম। তাহলে আমরা এই যে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডারে সেন্টেন্স গঠন করলাম এবং একটা অর্থপূর্ণ সেন্টেন্স গঠন করলাম, এই ধরনের আমরা সেন্টেন্স গঠন করলে আমাদের রিয়ারেন্সটা সন্দেহাতীতভাবে সঠিক হবে। এবারে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এখানে আমি লিখছি and help treat the bones dead। এখানে আমি 6টি ওয়ার্ড লিখেছি। 6টি ওয়ার্ডের মধ্যে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে সাবজেক্ট কোনটি এবং ভার্ব কোনটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবজেক্ট হলো ডিড, এরপরে ভার্ব হচ্ছে কি হেল্প, আর কোনো ভার্ব এখানে নেই। তাহলে আমি তোমাদের একটু আগে বললাম একটি সেন্টেন্স কোন টেন্সে আসে সেই সেন্টেন্সটা চেনার উপায় হলো ভার্বটাকে দেখে চিনতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আসে। হেল্প এটা হলো প্রেজেন্ট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব। তো আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব এটা থাকে
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার দেখলে আমরা সেটি দেখতে পাই। তো আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্স গঠন করলে সেটি একটি সঠিক সেন্টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে আমরা সর্বপ্রথম লিখব সাবজেক্ট। এর সাবজেক্ট হচ্ছে কি নে। এবার লিখব ভার্বটা। ভার্ব হচ্ছে হেল্প। হেল্প। এখন লিখব অবজেক্টটা। এর অবজেক্ট হলো কি টু হেল্প teeth and the bones. They help the teeth and the bones. তারা আমাদের দাঁত এবং হাড়গুলোকে সাহায্য করে। আবার বলতে সেরকম না, দে হলো সাবজেক্ট, হেল্প হলো প্রেজেন্ট ফর্ম ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটা সম্পূর্ণটা অবজেক্ট। এই যে আমরা সেই 12টা টেন্সের মধ্যে একটা টেন্সের স্ট্রাকচার অ্যাপ্লাই করলাম এবং সেই টেন্সের স্ট্রাকচারটা দিয়ে আমরা এই সেন্টেন্সটা গঠন করলাম। এইভাবে আমরা যদি করি তাহলে আমাদের এই রিঅ্যারেঞ্জগুলো হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দিচ্ছি আমি, দেখুন না, দা, হোয়ার, এরপর আইল্যান্ড, এরপরে লিখছি ইজ। আমরা সর্বপ্রথম এখানে চারটে ওয়ার্ড আছে, চারটে ওয়ার্ডের মধ্যে খুঁজে দেখব সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা। এখানে সাবজেক্ট হলো আইল্যান্ড, ভার্ব হলো ইজ, দাটা হচ্ছে একটা আর্টিকেল, আর হোয়ার হচ্ছে ডাব্লিউ ইজ কোশ্চেন গঠনের একটা ফর্মুলা হোয়ার ইউজ হয়। তাহলে আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সটা মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, অর্থাৎ ডাব্লিউ ইজ কোশ্চেন আমাদের গঠন করতে হবে। তো আমরা এই ডাব্লিউ ইজ কোশ্চেন গঠনের যে ফর্মুলাটা আছে সে ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব, অথবা আমরা এটা বলতে পারি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের যে ফর্মুলা আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে আমরা সর্বপ্রথম জানি যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার সময় ডাব্লিউ ইজ ওয়ার্ডটা সর্বপ্রথম বসে। হোয়ার লেখা, এর পরে আমরা লিখব ভার্বটিকে, ইজ, এটা হলো ভার্ব, এটা লিখব। এরপরে লিখব অবজেক্ট, দা আইল্যান্ড, এটা সাবজেক্ট হলো কিন্তু এটা হোয়ার ইজ দ্য আইল্যান্ড। এখন এখানে তোমরা মনে রাখবা যে আমরা যে সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করলাম, এখানে আমাদের এসে অবশ্যই কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে।
সেন্টেন্সটি যথার্থ হবে না বা সঠিক হবে না। এটা মনে রাখবা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় অথবা ডাব্লিউএস কোশ্চেন করার সময় শেষে অবশ্যই আমাদের কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এইভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের টেক্সট বুক থেকে এভিডো সেন্টেন্স এলোমেলো করে তোমরা নিয়মতান্ত্রিকভাবে এই সেন্টেন্সগুলো তোমরা গঠন করবা, তোমরা প্র্যাকটিস করবা, এই আশাবাদ রেখে আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম। খুদা হাফেজ।